আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিশেষে বলতে চাই, আপনি শুধু মুখে বললে হবে না যে আমরা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন করব। আপনার বিমানবন্দরের আগুন ঠেকাতে পারতেছেন না, বিমানবন্দরে ও কাণ্ড ঠেকাতে পারছেন না, আপনার ওই ভোট কেন্দ্রে আগুন কী দিয়ে ঠেকাবেন? সারা দেশে একসাথে আগুন লেগে যাবে, তখন কোথা থেকে আপনি ফায়ার সার্ভিস পাবেন? অতএব এই আইনি ভিত্তি দিয়ে শক্ত করে এই জুলাই সনদকে বেঁধে জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেন। তাহলে বাংলাদেশে একটা সুন্দর একটা উদাহরণ সৃষ্টি করতে পারবেন। মানুষ আপনার দিকে সেই কারণেই তাকিয়ে আছে। এই শত শত মায়ের বুক খালি করা এই সকল পরিবারে হাসি আসবে। এই সকল পরিবারে আমরা জুলাই যোদ্ধাদেরকে জিজ্ঞাসা করেছি, শুধুমাত্র কোনো দল বা গোষ্ঠী আক্রান্ত হবে না। আমাদের বড় শত্রু যারা আছে সেই শত্রু এখনো বসে নাই। প্রতিনিয়ত থেকে আপনার বিভিন্ন ষড়যন্ত্র পালানো হচ্ছে। আচ্ছা বলেন, এই যে 3টা অগ্নিকাণ্ড ঘটে গেল, একটার সাথে আর একটা মিল দেখা যায়। আমরা প্রথম দিন মিরপুরের অগ্নিকাণ্ড দেখলাম, এরপরে একদিন পরে আবার দেখলাম চট্টগ্রামের অগ্নিকাণ্ড, এরপর গতকাল আমরা দেখতে পেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জীবনে কোনোদিন আমরা এরকম বিমানবন্দরে অগ্নিকাণ্ড আমরা দেখি নাই। আমরা সরকারকে বলবো, এগুলোর পিছনে যদি কোনো ইন্ধনদাতা থাকে তাদেরকে বের করা হোক, তাদেরকে আইনে আওতায় আনা হোক। না হলে এরা যদি আরও সুযোগ পায় আরও বড় ধরনের ক্ষতি করবে। এবং আমরা মনে করছি যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা ওই সকল দোসররা এই কাজগুলো করছে, এই দোসরদেরকে বের করতে হবে। সে যত বড় শক্তি হোক না কেন সেখান থেকে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। না হলে এরা স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে হুমকি আনতে পারে। 24 জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে দেশের জন্য যারা জীবন দিলেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন সেই সকল যোদ্ধাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোন প্রেক্ষাপটে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো এটা আপনাদের কাছে ক্লিয়ার আছে। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের মানুষের উপরে একটি ফেসিবাদ চেপে বসেছিল, যারা মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। আপনারা জানেন যে সেই সময়ে আমরা ওপেনে সেমিনার সিম্পোজিয়াম করতে পারতাম না, শুধুমাত্র একটা দলের পক্ষ থেকেই সবাই কথা বলতে পারত। রাজপথে মিছিল করার অনুমতি ছিল না, জনসভা করার অনুমতি ছিল না। দীর্ঘ 15টি বছর এরকম একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করছিল। মানুষের ভোটের অধিকারটা হরণ করে নিয়েছিল। আপনারা দেখেন এই সরকার 9 সালের 8 সালের সেই ভোটের পরে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করলো, এক এক সময় এক এক ধরনের। 14 সালের ইলেকশনটা হলো, সেখানে কোনো প্রার্থী দিতে দিল না, এমন একটা পরিবেশ তৈরি করলো যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করলো না। সেখানে তারা 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। পরের টার্মে 18 সালে সবাই যখন নির্বাচনে আসবে আশ্বস্ত করা হলো যে আপনারা আসেন, এবার ইলেকশনটা খুব ক্লিয়ার হবে। সেটাও আপনারা জানেন। বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব দায়িত্ব নিলেন যে আমি তৎকালীন ওই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে
সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। কামাল হোসেন সাহেব এসে বললেন যে দেখেন, আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, এবারে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, ফজরের নামাজ পড়ে আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন। আর তৎকালীন সেই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী তিনি বললেন যে কামাল সাহেব তো বহুদিন পরে ফজরের নামাজ পড়বে, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি। কেমন? উনি তার বাহিনীদেরকে বলে দিলেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, তোমরা তাহাজ্জুদের সময় ভোটের কারবার শেষ করে দাও। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ভোটটা আরও ব্যতিক্রম হয়ে গেল। মানে এক এক বছরে এক এক ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এইবারে তারা কি করলো? আমি ডামি নির্বাচন করলো। তারা তাদের নিজস্ব একটা বিরোধী দল ছিল, আপনার জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা উঠতেছে যে এই জাতীয় পার্টি তাদেরকে এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল। তারা যদি 14 সালে ইলেকশন না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করতে পারত না। 18 সালে যদি এই সুবিধা না দিত, দেখেন কত স্বার্থপর মানুষ ছিল। স্বৈরাচার এরশাদ তিনি ঘোষণা দেন কেমন করে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সাথেও যদি জোট করতে হয় সেটা করব। চিন্তা করেন। আর এমন যোগ্য নেতা তার ভাইকে উত্তরসূরি করে গেলেন, তিনি আবার ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর বললেন যে আমি ইন্ডিয়া সরকারের আমন্ত্রণে সেখানে গেলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার মিটিং হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেশের স্বার্থে যদি আপনি ভূমিকা রাখেন অবশ্যই দেশের জনগণকে জানাবেন। বলছে আমি জানাতে পারবো যদি ওনারা অনুমতি দেন। তাহলে কার স্বার্থে উনি গেলেন? উনি তো বাংলাদেশের স্বার্থে যান নাই, উনি গেছে ইন্ডিয়ার স্বার্থে। ইন্ডিয়া বলছে মুখ খোলা যাবে না, মুখ খোলে নাই। ইন্ডিয়ার সকল স্বার্থ সংরক্ষণ করার জন্য যেমন আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ ছিলেন, ঠিক তেমনিভাবে পোষা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি এই কাজটা করেছে। এই জন্য এখন আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে শুধু ব্যান করলেই হবে না, তাদের দোসর 14 দল এবং জাতীয় পার্টিকেও ব্যান করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ইলেকশনে সে আমি ডামিকেও তারা হার মানায় দিয়েছে। তারা ওই জাতীয় পার্টিকে যে সকল আসন ছেড়ে দিয়েছিল সেখানেও তারা নিজেরা ডামি প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে হারিয়ে দিয়েছে। এই ধরনের একটা প্রেক্ষাপটে গুম, খুন, আপনার আয়নাঘর, এই কথাগুলো মানুষ এখন ভুলেই যাচ্ছে। আয়নাঘরে যে কত মানুষ বিলীন হয়ে গেল, 2-1 মানুষ যারা ফেরত আসছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি। ব্যারিস্টার আরমান, বিগিরা আজমি সহ কিছু আয়নাঘরের বাসিন্দাদের কাছ থেকে লোমহর্ষক সেই কাহিনী আমরা শুনতে পাই। প্রিয় ভাইয়েরা, আমাদের অসংখ্য ভাই এখনও ফিরে আসে নাই। আমাদের আদাবরের ছাত্র শিবিরের সভাপতি ছিল হাফেজ জাকির হোসেন, তিনি এখনও ফিরে আসেন নাই। তবে আইন শৃঙ্খলা রক্ষার সেই গ্রুপে যারা ছিলেন তাদের একজনের কথিত আমরা শুনতে পাই যে হাফেজ জাকিরকে সারা রাত নির্যাতন করার পরে ফজরের যখন আজান হয় ঠিক সেই সময়ে সিদ্ধান্ত আসে যাকে ক্রস ফায়ার দিয়ে দাও। তো জাকির তখন বলছিল যে আমি একজন কোরআনের হাফেজ, আমার সর্বশেষ একটা অনুরোধ, আমাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু তারা সেই কথা শোনে নাই, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত মায়ের বুক তারা খালি করেছে,
কত মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা তো জানেন যে ক্ষমতা আসার পরপরই বিডিআরের ঘটনা ঘটিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে দিল। তাদের টার্গেট হলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে তাদেরকেই শেষ করে দিতে হবে, যেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি না থাকে। একই ঘটনায় তারা শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে, যে ইসলামের যে শক্তিটা ইন্ডিয়ার স্বপ্ন সাতকে ধূলিসাৎ করার জন্য শাপলা চত্বরে অংশগ্রহণ করছেন তাদেরকে শেষ করে দিতে হবে। আচ্ছা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী কত জঘন্য হলে কিভাবে মিথ্যাচার করতে পারে? বললো শাপলা চত্বরে কোনো মৃত্যুর ঘটনাই ঘটে নাই। কি বলছে কিনা বলেন তো? কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে কালকে যে শহীদ পরিবারের সদস্যদের চেক প্রদান করলেন সরকার, এটা কিসের ভিত্তিতে করলেন? অধিকারের পক্ষ থেকে বলা হয়েছিল 57 জন না 58 জন, 63 জন মারা গেছে, যে কারণে অধিকারের কর্মকর্তাদেরকে জেলে ভর্তি করে রাখা হলো। বর্তমানে যিনি একজন উপদেষ্টা আছেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সাহেবও 2 বছরের সাজা নিয়ে উনি জেলে ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে গতকালকের অনুষ্ঠান এটা প্রমাণ করে যে শাপলা চত্বরে কি নির্মম ভয়াবহতা সেদিন করা হয়েছিল। আমি নিজে সেটা সাক্ষী। আমি সারা রাত হেফাজতের ভাইদের সাথে ছিলাম। রাত 3:30টার দিকে যখন আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ চালায়, এক পর্যায়ে স্টেজের পাশে সাউন্ড গ্রেনেডে আমি আক্রান্ত হয়ে সেখানে আমি রক্তাক্তভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে এমন কোনো সেক্টর ছিল না যারাই ইন্ডিয়ার প্রতিপক্ষ শক্তি মনে করছে, দেশের স্বাধীনচেতা মানুষকে নিয়ে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকেই তারা দমন করার চেষ্টা করেছে। তারা ইসলামী শক্তি, ইসলামী প্রতিষ্ঠানের উপরে হামলা করেছে। তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করেছে। জামাতের 11 জন নেতা জেলখানায়, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর অশেষ মেহরবানি, তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লব না হলে পাওয়া যেত না। জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, শুধুমাত্র রিভিউটা বাকি ছিল। এই জুলাই আগস্টের বিপ্লবের পরে সেই রিভিউ যখন তালিকায় আসে, সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি এই শুনানিতে অংশগ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে তারা এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় জামাতের আমির মতিউর রহমান নিজামীকে যে হত্যাকাণ্ড করা হয়েছে, আলী হাসান মুজাহিদ সাহেবকে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান এবং মীর কাসেম আলীকে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এই ব্যক্তিগুলো ছিলেন হলো স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদকারী একজন প্রতিষ্ঠানের মতো ভূমিকা রেখেছেন। এই কারণেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের সকলের কাছে প্রিয় পরিচিত একটি মুখ, কোরআনের পাখি হিসেবে খ্যাত ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শুধু বাংলাদেশেই নয়, উনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কোরআনের তাফসির পেশ করেছেন। এই সাঈদী সাহেবের কণ্ঠে স্বাধীনতার পক্ষের কথা আসতো, ইন্ডিয়ার বিপক্ষে কথা আসতো। এই কারণেই তাকে টার্গেট করা হয়েছিল এবং তাকেও দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা জানি যে ব্যক্তিটা পিজি হাসপাতাল যখন ভর্তি হয় তখন তার মুখ দিয়ে কত সুন্দর একটা হাসি আমরা দেখতে পেলাম। ঠিক ভর্তি হওয়ার একদিনের মাথায় তিনি চলে গেলেন। আমরা জানতে পেরেছি
নার্স এবং চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি যে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয় সহ সকল জায়গায় আমরা পরিষ্কার করে বলেছি যে এই যারা হত্যাকাণ্ড করলো, বিচারিক হত্যাকাণ্ড, এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের ভিতরে যারা বিচারপতি, যারা আইনজীবী এবং যারা নির্দেশদাতা, সবাইকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে, জাতির সামনে পরিষ্কার করতে হবে। এইভাবে বেআইনি কার্যক্রম করে মানুষ হত্যা করে পার পাওয়া যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সকল প্রেক্ষাপটেই কিন্তু শুরু হয়েছিল জুলাইয়ের সেই আন্দোলন। জুলাইয়ের আগে এদেশের মানুষ মনে করেছিল এই ফেসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তারা ঘোষণা করেছিল যে 2041 সালে তারা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলতেন আমাদের নেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। প্রিয় ভাইয়েরা, এই যে দাম্ভিকতা, বিশেষ করে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপট তিনিই কিন্তু তৈরি করে দিয়েছিলেন। একটা মীমাংসিত ইস্যু কোঠার নিয়ে তিনি তো ঘোষণা করেছিলেন কোঠা আর থাকবে না বাংলাদেশে। এই কথাকে কিভাবে জায়েজ করা যায় সেই জন্য হাইকোর্টে উনি রিট করার জন্য লাগাই দিলেন। আবার বিচারপতিকেও তিনি বলে দিলেন এই রিট তোমরা গ্রহণ করবে এবং আমার আদেশকে বাতিল করে দিবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নিজের মৃত্যুর পরোয়ানা তিনি নিজেই নিয়ে এসেছেন এবং সেই ঘটনা ঘটল, ছাত্ররা নেমে পড়ল। তখন উনি কি বললেন যে কত বড় বড় আন্দোলন দেখে দিলাম, বড় বড় রাজনৈতিক দলদেরকে আমি সরাই দিলাম, আর এই সব ছাত্ররা কি করবে? শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, এই ছাত্রদেরকে তারা রাজাকারে নাতিপুতি বলে আখ্যায়িত করেছে, যে কারণে ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাত্রে রাস্তায় নেমে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই যে আন্দোলন, আমরা সেদিন ছাত্রীদের সেই ঘোষণা শুনেছি। একজন বোন বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা নেই, আমাদের সামনে স্বাধীনতা, আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কিভাবে সে দমন করবে? যারা সম্মানজনক মৃত্যুবরণ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি এই বিপ্লবের পরে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে শহীদ পরিবারগুলোতে যাওয়ার সুযোগ পেয়েছি। ঢাকার মধ্যে একটা পরিবারে গেলাম, সেখানে দেখা গেল শহীদ হয়েছেন একজন ভ্যান চালক। বলেন তো, এই ভ্যান চালকের কোটার কি দরকার বলেন? তার কোনো চাকরি প্রার্থী আছে না বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা আছে? কিছুই নাই। তার বাচ্চাগুলো ছোট ছোট। ওই বাচ্চারা জিজ্ঞেস করছে, আব্বা তুমি আন্দোলনে যাও কেন? এটা তো ছাত্রদের আন্দোলন। বলছে যে আসলে দেশের খুবই ক্রান্তিকাল যাচ্ছে, এই সময় ঘরে বসে থাকা সম্ভব নয়। সেই ভ্যান চালক শুধু আন্দোলনে যায় নাই, তার সঞ্চিত টাকাগুলো নিয়ে সকালবেলার পরোটা কিনে নিয়ে ছাত্রদের সাথে খাইতেন, ছাত্রদের খাওয়াইয়া তিনি সেখানে অবস্থান করতেন। তিনিও শহীদ হয়েছেন। বলেন, এই জাতির রিক্সা চালক, ভ্যান চালক, মুঠে মজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত যে আন্দোলনের জন্য নেমে এসেছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আজকে সেই ন্যায় বিচার কোথায়? আমরা এই সরকার প্রধান যার কথা আমরা শুনতে পেয়েছি যে আমাদের টার্গেট সংস্কার, আমাদের টার্গেট সংস্কার, 3 নম্বর কথা সংস্কার, কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর কারণে তিনি সেই সংস্কার কার্যকর করতে পারছেন না। যে গোষ্ঠীর কথা ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে, তাদের মুখপাত্র একজন ঢাকা মেডিকেলে 9 তারিখে আমরা গিয়েছি, জিজ্ঞাসা করছি তোমার তো একটা হাত নাই, তুমি কেমন আছো? বলছে আমি ভালো আছি। কেন ভালো আছো?
কয় যে আমার দেশ স্বাধীন হয়েছে, এবং আরও বলেছে আমার একটা হাত গেছে, আমার আর একটা হাত আছে, আবারও যদি আমি এই একটা হাত দিই, প্রয়োজনে এই হাতও আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর জন্য আমি দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, সেই দেশে সেই আহত পুঙ্গদের আকাঙ্ক্ষা, তাদের পরিবার সবাইকে যদি আপনি খুশি করতে চান, তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণভোট দিয়ে আগামী নির্বাচনকে আপনি সুন্দর সুশৃঙ্খল এবং বাংলাদেশের মানুষের কাছে আপনি ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করবেন। সবাই আপনার জন্য দোয়া করবে, এবং আগামী দিনে আর কোনো ফ্যাসিস্ট যেন ফিরে না আসে, সেই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণশক্তি সভা জিন্দাবাদ।